আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের 20% পাল্টা শুল্ক নির্ধারণ, কূটনৈতিক বিজয় বলে প্রধান উপদেষ্টার প্রতিক্রিয়া। জুলাই সনদ নিয়ে ষড়যন্ত্র হলে জামায়াতে আবারও আন্দোলনের হুঁশিয়ারি, জুজুর ভয় দেখিয়ে বোকা বানানো যাবে না মন্তব্য। জুলাই নির্বিচারে মানুষ হত্যায় একদফা আন্দোলনের সূচনা, গণতন্ত্রহীনতায় পুঞ্জীভূত ক্ষোভের প্রকাশে ছাত্র জনতার মিছিল। পরিবেশ প্রতিবেশের উন্নয়নে কুমিল্লায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ, সবুজ বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মের প্রত্যয়। এবং থাইল্যান্ডে প্রথমবারের মতো কৃষি যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী, 35টি দেশের নির্মাতা প্রতিষ্ঠানের অংশগ্রহণ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর 20% পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুল্ক নিয়ে হোয়াইট হাউসের এক ঘোষণায় এই হার উল্লেখ করা হয়েছে। তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে কয়েক ডজন দেশের শুল্কের হার। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বাণিজ্য প্রতিনিধি দলের প্রধান আলোচক ডক্টর খলিলুর রহমান এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশ 35% পাল্টা শুল্ক এড়াতে পেরেছে। এটি তৈরি পোশাক খাতের জন্য সুখবর। বাংলাদেশ শুধু বৈশ্বিক প্রতিযোগিতামূলক অবস্থানই ধরে রাখেনি, বরং বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশের নতুন সুযোগও সৃষ্টি করেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তানের ওপর 19%, আফগানিস্তানের 15%, ভারতে 25%, মিয়ানমারে 40% এবং শ্রীলঙ্কার ওপর 20% শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। গত 2 এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের ওপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের ওপর প্রথমে 37% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। তবে 8 জুলাই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়ে পাল্টা শুল্ক 2% কমিয়ে 35% করার কথা জানান ডোনাল্ড ট্রাম্প। 9 জুলাই সময়সীমা পার হলেও শুল্ক কার্যকর না করে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশকে সুযোগ দেয় ওয়াশিংটন। শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে টানা 3 দিন আলোচনা করেন বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা। এরপর এলো শুল্ক কমার এই ঘোষণা। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমিয়ে আনাকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তির জন্য বাংলাদেশের শুল্ক আলোচনা দলকে অভিনন্দন জানিয়ে বলেন, আলোচকরা ব্যতিক্রমী কৌশলগত দক্ষতা এবং বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় অটল প্রতিশ্রুতির প্রমাণ দিয়েছেন। বার্তায় উল্লেখ করা হয়, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের তুলনামূলক সুবিধা বজায় রয়েছে, বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশাধিকারে অগ্রগতি অর্জন করেছে এবং জাতীয় স্বার্থ সুরক্ষিত রাখা সম্ভব হয়েছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, এই অর্জন বাংলাদেশের আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্রমবর্ধমান অবস্থানকে তুলে ধরার পাশাপাশি নতুন সুযোগ, দ্রুততর প্রবৃদ্ধি এবং টেকসই সমৃদ্ধির পথ উন্মুক্ত করেছে। জামায়াতে ইসলামের নেতারা বলেছেন, জুলাই সনদ অনুযায়ী আগামী নির্বাচন হতে হবে। এটি নিয়ে কোনো ষড়যন্ত্র হলে আবারও আন্দোলনে নামবেন তারা। জাতীয় প্রেস ক্লাবে সেমিনারে জামায়াত নেতারা বলেন, নির্বাচন বানচালে ষড়যন্ত্র হলে তা প্রতিহত করা হবে। সেমিনারে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, দক্ষিণপন্থার নামে জুজুর ভয় দেখিয়ে দেশের জনগণকে আর বোকা বানানো যাবে না। তাফিমুল ইসলামের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে 24-এর গণ অভ্যুত্থান প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয় শীর্ষক জাতীয় সেমিনারের আয়োজন করে জামায়াতে ইসলামী। যোগ দেয় সমমনা দলের নেতারাও। অনুষ্ঠানে 24-এর জুলাই অভ্যুত্থানের শহীদদের তালিকা সম্মিলিত ওয়েবসাইট উদ্বোধন করা হয়। মোড়ক উন্মোচন করা হয় দ্বিতীয় স্বাধীনতার শহীদ ও আহত যারা বইয়ের ইংরেজি ও আরবি ভাষণের। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, এখনো ট্যাগিং এর রাজনীতি চলছে। জুজুর ভয় দেখিয়ে দেশের জনগণকে আর বোকা বানানো যাবে না। নতুনভাবে আবার কিভাবে দক্ষিণ পন্থা দেখিয়ে, জুজুর ভয় দেখিয়ে আবার মুসলমানদের উপর নির্যাতন চালাতে পারে, সেই ব্যবস্থা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। ভবিষ্যতের পথরেখা তারা তৈরি করছে। এই চেতনা দাঁড়িয়া ইতিমধ্যে অনেক জায়গায় লুট করা শুরু করেছে,
চাঁদাবাজি শুরু করেছে, আমরা তীব্র নিন্দা জানাই। যে শহীদ ভাইরা, আমাদের আহত ভাইরা, তাদের পরিবারের সদস্যরা এখনো কেন রাস্তার ধারে ধারে তারা এখনো কথা বলবে, ঘুরে বেড়াবে, তাদের সেই দাবিগুলো তারা তুলবে। সরকারি অফিসগুলোতে দলীয় অফিসে পরিণত করা হয়েছে মন্তব্য করে জামাত নেতারা বলেন, এই প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আন্দোলনের জন্য যদি ডাক আসে, আপনারা কি প্রস্তুত আছেন? প্রয়োজনে আবার আন্দোলন করেই আমরা সেই দাবি আদায় করব। এখন নতুন ট্যাগ লাগানোর সুর শোনা যাচ্ছে। আমরা বলতে চাই, এই মূর্খতা অজ্ঞতার রাজনীতি ছেড়ে দিয়ে বুদ্ধিভিত্তিক রাজনীতি এবং আদর্শিক রাজনীতি নিয়ে মাঠে নামুন। এই প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয়। যেন তেন প্রকারের নির্বাচনের জন্য এই শহীদরা জীবন দেয় নাই। জাতীয় সেমিনারে জুলাই অভ্যুত্থানের শহীদদের অর্ধশত পরিবার ও আহতরা উপস্থিত ছিলেন। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবারে ছাত্র জনতার অভ্যুত্থানের 1 বছর। সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে শুরু হওয়া একটি আন্দোলন কিভাবে গণ অভ্যুত্থানে রূপ নিয়ে একটি প্রতাপশালী সরকারের পতন ঘটিয়েছিল। ছাত্রনেতারা বলছেন, জুলাই মাসে শত শত মানুষ হত্যার বিরুদ্ধে শিক্ষার্থীদের 9 দফায় 1 দফায় রূপান্তর হয়েছিল। আগের বছরগুলোতে গুম, খুন, একদলীয় শাসন ও গণতন্ত্রহীনতার বিরুদ্ধে মানুষের সকল ক্ষোভও এক হয়েছিল ছাত্র জনতার মিছিলে। তাফহিমুল ইসলাম জানাচ্ছেন। 2024 সালের 5 জুন সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহাল করে হাইকোর্টের রায়ের পর শুরু হয় আন্দোলন। শরিক হয় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরাও। মধ্য জুলাইয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মন্তব্যে আন্দোলন আরও উস্কে দেয়। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? দেশ উত্তাল হয়ে ওঠে। আন্দোলন দমনে সরকার কঠোর অবস্থান নেয়। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। সেনাবাহিনী মোতায়েন করে জারি করা হয় কারফিউ। আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হতে থাকে শত শত মানুষ। এক পর্যায়ে আন্দোলনের প্রধান সংগঠক হিসাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 9 দফা দাবির পরিবর্তে প্রধানমন্ত্রী পদত্যাগের 1 দফা দাবি তোলে। সে সময়ের ছাত্র সমন্বয়করা বলছেন, এটাই ছিল জন আকাঙ্ক্ষা। আমাদের জনগণের কালেক্টিভ মনের যে কথাগুলো, সেটা আসলে 9টা দফা আকারে উঠে আসছে। এইটা ছিল সবথেকে গুরুত্বপূর্ণ। জনগণ যেটা বলতে চায়, জনগণের মাথায় এই মুহূর্তে যেই জিনিসটা আছে, সেইটাকে একটা লিখিত রূপ আকারে হাজির করা হয়েছে। এই জন্য 9 দফার জায়গাটা মানুষকে এত বেশি মাত্রায় টাচ করেছে। 9 দফা থেকে 1 দফার যাত্রাটা আসলে অনেক কঠিন। এত হতাহতের বিপরীতে মানুষের ইচ্ছা শক্তি ছিল যে মানুষ আবার রাস্তায় নেমে আসবে, সব কিছু ভেঙে সরকার এই খুনি হাসিনাকে পতন করতে পারবে। মানুষের মধ্যে ইচ্ছা শক্তি ছিলই বলে মানুষ বেরোয় আসছে। বলা যায় স্টার্টিংটা ছিল স্বাভাবিক, এটা রাজপথের মুভমেন্ট হিসেবে এটাকে ডিসপ্লে করানো, এবং তার পরবর্তী যতগুলো আমাদের কর্মসূচিগুলো নিয়েছি সবগুলোই ছিল আমরা চেষ্টা করেছি কীভাবে মানুষের গ্রহণযোগ্যতা যত বেশি বাড়ানো যায়, কারণ একটা বড় মুভমেন্টের দিকে ড্রাইভ করে দিলে আমার মানুষের কাছে গ্রহণযোগ্যতা লাগবে। 1 দফা দাবির বড় কারণ ছিল আগের 16 বছর আওয়ামী লীগ সরকারের সীমাহীন দমন ও নিপীড়ন। 16 বছরের মানুষের উপরে যে জুলুম, নির্যাতন, নিপীড়ন, সেটার কিন্তু একটা সম্মিলিত ক্ষোভ ছিল। সম্মিলিত ক্ষোভের কিন্তু বহিঃপ্রকাশও কিন্তু আমরা জুলাই আন্দোলনে দেখতে পেয়েছি, এবং তাদেরও কিন্তু একটা প্রত্যাশার জায়গা ছিল। বিপ্লব ছিল এদেশের আপামর ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত ক্ষোভের বিস্ফোরণ। গত 16 বছরে আমরা সবাই মজলুম ছিলাম, তো আমরা জালেম হাসিনার বিরুদ্ধে 16 বছর ধরে লড়াই করেছি। ছাত্র গণ অভ্যুত্থানের নেতারা বলছেন, জুলাই আন্দোলনের মাধ্যমে এই বার্তা দেওয়া হয়েছে যে ভবিষ্যতে কোনো সরকার যেন এমন স্বৈরাচারী হওয়ার চেষ্টা না করে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের 20% পাল্টা শুল্ক আরোপকে আপাতত স্বস্তির বলে মনে করছেন রপ্তানিকারক এবং বাণিজ্য বিশ্লেষকরা। ভিয়েতনাম, ভারত, কম্বোডিয়া সহ প্রতিযোগী দেশগুলোর সঙ্গে শুল্ক হার কাছাকাছি থাকবে, কাজেই খুব অসম বাণিজ্য হবে না এবং আশাবাদী ব্যবসায়ীরা। তবে সবার শঙ্কা, এই শুল্ক যুদ্ধের খেসারত দিতে হবে অর্থনীতিকে। রিজভি নাহাজের রিপোর্ট। আগের গড় শুল্ক 15 আর নতুন 20, সব মিলে 35% শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য পাঠাতে হবে বাংলাদেশকে। এতে ব্যবসার খরচ কিছুটা বাড়তে পারে, তবে তাতেও শঙ্কিত নন উদ্যোক্তারা। তাদের চাওয়া, গ্যাস সংকট, বন্দরের জটিলতা এবং আইন শৃঙ্খলার মতো বিষয়গুলোতে সরকার যেন স্বস্তি দেয়। ডেফিনেটলি এটা কম্পিটিটিভ একটা রেট,
আমাদের যেসব কম্পিটিং কান্ট্রিগুলো আছে যেরকম ভিয়েতনামেরও আপনার 20, পাকিস্তান বোধহয় 19% এবং আপনার ইন্ডিয়া আপনার 25%। সো অলটুগেদার আই মাস্ট সে যে দিস ইজ আ গ্রেট অ্যাচিভমেন্ট। ডিউটি কিন্তু চেঞ্জ হয়নি। ডিউটি বাংলাদেশে আপনার কটনের উপরে যেরকম 15% থেকে 16%-এর অ্যারাউন্ড ডিউটি, এবং সিনথেটিকের ক্ষেত্রে এটা 30%। বাট ডিউটিটা এখন ম্যাটার করছে না, বিকজ আপনার প্রত্যেকটা দেশে কিন্তু এই ডিউটি যেটা ছিল সেটা রয়ে যাচ্ছে। এখন যেটা হচ্ছে যে এই 20% যেটা অ্যাডিশনাল যে ট্যারিফ যেটা বলছে, সেটা আইদার আমাদের কাস্টমাররা সেটা রিটেল প্রাইস যেটা সেটা তাদের বাড়াতে হবে, অথবা তাদের যে বাজেট যেটা আছে, যে বাইং একটা বাজেট থাকে প্রত্যেকটা কাস্টমারের, সেই বাজেটটা কমে যাচ্ছে অ্যাকচুয়ালি। তো সেটার কারণে হয়তো কিছুটা অর্ডার কমতে পারে। আর আরেকটা জিনিস যেটা হবে, যে আমরা আগেও দেখছি যখন আপনার 10% ট্যারিফটা গত 3 মাস ধরে ছিল, যে বায়েরা চায় যে আমাদেরকে কিছু শেয়ার করার জন্য, সেটা এনিওয়ার ফ্রম 1% to 5% যে যেটা দিতে পারে। 35% জায়গায় শুল্ক 20% পেতে যুক্তরাষ্ট্রকে কি দিতে হয়েছে তা জানা গেলে বোঝা যাবে লাভ ক্ষতির পাল্লা কার দিকে। মন্তব্য বিশ্লেষকদের। আমাদের এটার জন্য তো আবার ছাড়ও দিতে হয়েছে অনেক জায়গায়, যেটা নন ডিসক্লোজার ক্লজের কারণে আমরা স্পষ্টত জানতে পারিনি, কিন্তু তারপরে যেটুকু আমরা জেনেছি তাতে কিন্তু আমাদের যে প্রকিউরমেন্ট বেশি করা, 25টা বোয়িং কেনার কথা বলা হচ্ছে, বা আমরা 5 বছরে 7 লাখ টন করে অতিরিক্ত গম আমদানি করব, বা আমরা এলএনজি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করব, যেগুলো খবর এসেছে, অর্থাৎ এটার বিপরীতে আমাদেরকে কিন্তু প্রকিউরমেন্টের দিকটাতে আমাদের অন্য জায়গা থেকে আগে যেগুলো আমরা ক্রয় করছিলাম সেখানের সাপেক্ষে বেশি মূল্য দিতে হবে। সুতরাং এখানে একটা কিন্তু ট্রেড অফ আছে। বাংলাদেশ বছরে যুক্তরাষ্ট্রে প্রায় $9 বিলিয়ন পণ্য রপ্তানি করে। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। উঁচু ভবন নির্মাণে থাকে নানা রকম চ্যালেঞ্জ। স্থপতিরা বলছেন, ঝুঁকি বিবেচনায় নিয়ে মাটির গঠন, ফায়ার সেফটি, সেই সঙ্গে যথাযথভাবে বিল্ডিং ম্যানেজমেন্ট করতে হয়। উঁচু ভবন নির্মাণে মাস্টার প্ল্যান করার পরামর্শ তাদের। সেই সাথে শহরকে বিস্তৃত করারও তাগিদ দিয়েছেন তারা। নাজিব বেগের রিপোর্ট। আকাশছোঁয়া ভবন নির্মাণ মানুষের উৎকর্ষ আর উদ্ভাবনী দক্ষতার প্রতীক। আধুনিক স্থাপত্য ও প্রকৌশল শৈলীর নিদর্শন এটি। অন্যদিকে আভিজাত্যের প্রতীক হিসেবেও আকাশছোঁয়া ভবন নির্মাণ করছে অনেক দেশ। দৃষ্টিনন্দিত এসব ভবন ঘিরে পরিচালিত হয় গুরুত্বপূর্ণ ব্যবসায়িক আর্থিক কার্যক্রম। রাজধানী ঢাকার প্রেক্ষাপটে উঁচু ভবন নির্মাণে ধারণ ক্ষমতা এবং অগ্নি নির্বাপন ব্যবস্থার মতো বিষয়কে গুরুত্ব দিতে বলছেন স্থপতিরা। যখনই একটা হাইরাইজ বিল্ডিং তৈরি করছি, তখন কিন্তু জানমালের নিরাপত্তার বিষয়টা সবচেয়ে মুখ্য হয়। শুধুমাত্র উঁচু বিল্ডিং করার জন্যই উঁচু বিল্ডিং করা উচিত না, এটা টেকনিক্যালি সাউন্ড হতে হবে, ফায়ার সেফ হতে হবে, স্ট্রাকচারাল ইস্যুস আছে। আমরা ভূমিকম্প প্রবণ এলাকায় থাকি, পাত্রের ক্ষমতা হচ্ছে, পাত্র হচ্ছে আমার জমি, সেই ক্ষমতা অনুযায়ী আমি পারি কিনা, সেটার সঙ্গে অনেক রকমের ইম্প্যাক্ট অ্যানালাইসিস করতে হয়। একটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যানালাইসিস তো আছে, ট্রাফিকের একটা বিরাট ইস্যু তৈরি হয়ে যাচ্ছে। উঁচু ভবন নির্মাণে দীর্ঘমেয়াদী পরিকল্পনাকেও জোর দিচ্ছেন তারা। চ্যালেঞ্জ হলো আমাদের ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেমগুলি অনেক উন্নততর হওয়া দরকার। লিফটের প্রয়োজন, যেগুলি সবই ইম্পোর্ট করতে হয়। কনস্ট্রাকশন কস্ট হাইয়ার হয়ে যায়, বিকজ আমরা আর্থকোয়েক এবং উইন্ড লোড কনসিডার করে টল বিল্ডিংগুলি ডিজাইন করে থাকি। কিন্তু ডিমান্ডের কারণে কিছু নিয়ম নীতি সুবিধা পাচ্ছি বলে আমরা হাইরাইজ করে যাচ্ছি। সেটা আমার মনে হয় জোন অনুযায়ী মাস্টার প্ল্যান করে 3 ডাইমেনশনাল একটা নকশা তৈরি করে হাইরাইজের অনুমতি দেওয়া দরকার। ভার্টিক্যাল এক্সপানশনের চাহিদা থেকেই উঁচু ভবনের সংখ্যা বাড়ছে। তবে ভবনের ব্যবহার ও ব্যবস্থাপনা সঠিকভাবে করার তাগিদ সংশ্লিষ্টদের। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। সাউথ আফ্রিকায় অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিরা বৈধতা পাবেন। সংক্ষিপ্ত ঢাকা সফরে দেশটির রাষ্ট্রদূত আনিল শুক্লাল জানিয়েছেন, বাংলাদেশ সহ সকল বিদেশিকে নিয়মতান্ত্রিকভাবে নিবন্ধিত করার বিষয়ে ভাবছে তার দেশ। জানান, জমি লিজ নিয়ে কন্ট্রাক্ট ফার্মিংয়ের সুযোগ আছে বাংলাদেশি বিনিয়োগকারীদের জন্য। বাণিজ্য বিনিয়োগ বাড়াতে বাংলাদেশি মিশন খেলার কথাও ভাবছে সাউথ আফ্রিকা। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। আফ্রিকার বিভিন্ন দেশে জমি ভাড়া নিয়ে কৃষিপণ্য উৎপাদনের চিন্তা ছিল বাংলাদেশের। আলোচনাও এগিয়েছিল, তবে সাফল্য আসেনি। বৈধ অবৈধ মিলিয়ে দেশটিতে প্রায় 4 লাখ বাংলাদেশির অবস্থান।
ঢাকা সফরে বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত সাউথ আফ্রিকার রাষ্ট্রদূত জানালেন, কৃষিতে অভিজ্ঞ বাংলাদেশিদের কাজে লাগানোর সুযোগ আছে। কৃষি আমাদের দেশে একটি সম্ভাবনাময় খাত, যদিও এ থেকে আমাদের অর্জন জিডিপির মাত্র 2%। আমরা জমি সর্বোচ্চ ব্যবহার চাই, উৎপাদন বাড়াতে চাই, তবে জমি সরকারের নয় বরং বেসরকারি খাতে। ফলে বাংলাদেশি উদ্যোক্তারা বেসরকারি খাতের সঙ্গে যুক্ত হয়ে কৃষিপণ্য উৎপাদন করতে পারে। তাছাড়া এক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতাও কাজে লাগবে। রাষ্ট্রদূতের মতে, বাণিজ্য, বিনিয়োগ, ক্রিকেট কিংবা ঔষধ শিল্পে অপার সম্ভাবনা থাকলেও 3 দশকের সম্পর্কে অর্জন কম। আমাদের সরকার তথাকথিত অবৈধ অভিবাসীদের নিয়ে কাজ করছে। শুধু বাংলাদেশি নয়, বরং আমাদের দেশে যত বিদেশি আছে সকলকেই বৈধতা দেওয়ার চেষ্টা চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে। আশা করি সহসাই সমাধান হবে। বিদেশিদের নিরাপত্তা নিয়ে একটা শঙ্কা আছে, সেটা মানছি। মাঝে মাঝে কিছু গোষ্ঠী হামলা করে, তবে আমাদের নিরাপত্তাকর্মী বেশ তৎপর। এই বিষয়টিও সমাধানযোগ্য। সম্ভাবনার জায়গা থেকেই 1995 সালের 27 ফেব্রুয়ারি প্রিটোরিয়ায় হাইকমিশন চালু করে বাংলাদেশ। সাউথ আফ্রিকাও বাংলাদেশে মিশন খোলার চিন্তা করছে বলে জানান রাষ্ট্রদূত। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, অভ্যুত্থানের পরও অন্তর্বর্তী সরকার শ্রমিকদের ওপর গুলি চালিয়েছিল। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শ্রমিক উইংয়ে 92 সদস্যের যোগদান অনুষ্ঠানে নাসিরউদ্দিন বলেন, ক্ষমতার অদলবদল হলেও শ্রমিকদের দিকে বন্দুকের নল তাক করা থাকে। গণঅভ্যুত্থানের পরে একটি দলের 2 জন মহারথী বন্দর, ট্রাক স্ট্যান্ড থেকে শুরু করে গডফাদার হিসেবে ঘুরে বেড়াচ্ছেন বলে মন্তব্য করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা এই গণঅভ্যুত্থানের পরে দেখেছি একটি দলের 2 জন মহারথী ট্রাক স্ট্যান্ড থেকে শুরু করে, বাস স্ট্যান্ড থেকে শুরু করে, বন্দর থেকে শুরু করে সব জায়গায় গডফাদারদের মতন দাপিয়ে বেড়াচ্ছে। জলবায়ুর অভিঘাতে ক্ষতিগ্রস্ত পরিবেশ প্রতিবেশীর উন্নয়নে কুমিল্লায় বৃক্ষরোপণ ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। জনপ্রিয় মোবাইল অপারেটর বাংলালিংকের সহযোগিতায় প্রাচীন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কুমিল্লা জেলা স্কুলের 1000-এরও বেশি শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়। বিশিষ্টজনদের প্রত্যাশা, এমন উদ্যোগ সবুজ বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মকে উৎসাহিত করবে। আবুল কাশেম হৃদয়ের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। প্রকৃতি বিনাশী উন্নয়ন, অপরিকল্পিত নগরায়ন আর বন ধ্বংস সহ অপরিণামদর্শী নানা কর্মকাণ্ডে বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। পরিস্থিতির উন্নয়নে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে সারা দেশের মতো কুমিল্লায়ও ব্যাপক হারে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। যে কুমিল্লা কিন্তু সমবায়ের জন্য একটা বিখ্যাত জায়গা, সমবায়ের মাধ্যমে কিন্তু এখানে অনেক কর্মকাণ্ড হয়েছে, কিন্তু তারপরেও বৃক্ষ যেভাবে নিধন হচ্ছে, বৃক্ষ যেভাবে হারিয়ে যাচ্ছে এই সবুজ কুমিল্লার থেকে, সেই কুমিল্লাকে যদি ভালো রাখতে চাই আমরা এবং একে সবুজে ছেয়ে ফেলতে চাই, বৃক্ষরোপণ কিন্তু আরও জোরসোরে করতে হবে। বৃক্ষের বিকল্প নেই, কারণ এই বৃক্ষ আমাদের ফল দিচ্ছে, ফুল দিচ্ছে, কাঠ দিচ্ছে, যার কারণে ধর্মীয় গ্রন্থেও কিন্তু এই বৃক্ষকে রক্ষা করার কথা বলা হয়েছে এবং বৃক্ষের যত্ন নিতে বলা হয়েছে। আসুন আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ এই বর্ষায় একসাথে এগিয়ে নিয়ে যাই। বাংলালিংকের সহযোগিতায় ফলদ, বনজ ও ঔষধি সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। চারা নিয়ে আমি আমার বাড়িতে লাগাবো। গাছ লাগান, পরিবেশ বাঁচান। যদি গাছ যদি না থাকে তাহলে আমরা বাঁচতে পারবো না। চ্যানেল আই কর্তৃক আজকের এই দিনে যে আয়োজনটা হয়েছে, নিঃসন্দেহে সেটা অত্যন্ত প্রশংসনীয়। খুবই ভালো উদ্যোগ, সবারই এগিয়ে আসা উচিত এরকম একটা উদ্যোগকে, যে সবুজ বাংলাদেশ গড়ি, সবুজে সাজাই বাংলাদেশকে। পরিবেশ বান্ধব ও যুগোপযোগী কর্মসূচির প্রশংসা করেন বিশিষ্টজনেরা। সারা বছর ব্যাপী আমরা গাছ লাগানোর চেষ্টা করতে হবে আমাদেরকে। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আমাদের বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এই গাছকে লাগিয়ে
আমরা দূরে সরে যাব না, এটাকে যত্ন করব, এটাকে পরিচর্যা করব বড় না হওয়া পর্যন্ত। আমি গাছ, আমার প্রতি যত্নশীল হন। আমি আপনাকে ছায়া, আশ্রয় ও সৌন্দর্য দেব। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার পাশাপাশি জীববৈচিত্র্য সমৃদ্ধ দেশ গড়তে রোপণ করা বৃক্ষের পরিচর্যায় সবাইকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। আফরোজা হাসি, চ্যানেল আই। এই বছর প্রথমবারের মতো থাইল্যান্ডে অনুষ্ঠিত হল কৃষি যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী থাইল্যান্ড ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল মেশিনারি এক্সিবিশন 2025। 23 থেকে 25 জুলাই 3 দিন ব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হয় দেশটির রাজধানী ব্যাংককে। 35টি দেশের কৃষি যন্ত্রপাতি নির্মাতা প্রতিষ্ঠান এই মেলায় অংশ নেয়। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। গত 60 বছর ধরে চীনে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে আন্তর্জাতিক কৃষি যন্ত্রপাতির প্রদর্শনী। এবছর থেকে চীনের পাশাপাশি এশিয়ার বিভিন্ন দেশে কৃষি যন্ত্রপাতির প্রদর্শনীর আয়োজন করার ঘোষণা দেয় আয়োজক কমিটি। প্রথম আয়োজন ছিল 23 থেকে 25 জুলাই থাইল্যান্ডের ব্যাংককে। প্রযুক্তি কৃষিখাতকে করছে আধুনিক ও নিশ্চিত লাভজনক। আজকের এই প্রদর্শনীতে যুক্ত হয়েছেন 35টি দেশ থেকে আগত ক্রেতা ও বিক্রেতারা। এটি একটি চমৎকার মিলন মেলা। মেলার আয়োজকরা বলছেন, এই আয়োজনের লক্ষ্য হলো কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং আধুনিক যন্ত্রপাতিকে বিশ্বব্যাপী আরও জনপ্রিয় করে তোলা। তথ্য ও প্রযুক্তি ছড়িয়ে দিলেই মানুষ কল্যাণের দিকে দ্রুত এগোবে। চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে কৃষি যন্ত্রপাতির যে অগ্রসরতা তা বৈশ্বিক পরিমণ্ডলে তুলে ধরা জরুরি। এই প্রদর্শনীর মাধ্যমে আমরা প্রতিটি দেশের নাগরিক একই সূত্রে গাথা পড়ছি, সেটি হচ্ছে টেকসই কৃষি ব্যবস্থাপনা, যা আগামী দিনের জন্য অত্যন্ত জরুরি। চীন, থাইল্যান্ড, ভারত, রাশিয়া, ইটালি, ফ্রান্স, জাপান, ইন্দোনেশিয়া সহ বিশ্বের 35টি দেশের অংশগ্রহণকারীরা এই মেলায় অংশ নিয়েছেন। আমরা এখান থেকে কিন্তু বিভিন্ন দেশের কৃষি যন্ত্রপাতি ও কৃষি জ্ঞান সম্পর্কে ধারণা পাচ্ছি, যা সামগ্রিক বিশ্ব কৃষির জন্য একটা ইতিবাচক দিক। এই ধরনের আয়োজন থেকে আমরা আসলে মানুষের চাহিদা সম্পর্কে ধারণা পাই, নতুন নতুন যন্ত্র তৈরির ক্ষেত্রে অনুপ্রেরণা আসে। এই এক্সিবিশনে আমরা যেটা দেখলাম যে এগ্রিকালচার ট্র্যাক্টরের পাশাপাশি স্মল এগ্রিকালচারাল মেশিনারিজ বা ইকুইপমেন্টস রয়েছে, যেগুলো বর্তমান আমাদের বাংলাদেশে অত্যন্ত আবশ্যক। উল্লেখ্য, আগামী অক্টোবরে চীনের উহান শহরে অনুষ্ঠিত হবে এশিয়ার সবচেয়ে বড় আয়োজন চায়না ইন্টারন্যাশনাল এগ্রিকালচার মেশিনারিজ এক্সিবিশন 2025। শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে এবং বিরতির পর থাকছে জাতীয় নারী বক্সিংয়ে প্রথমবার অংশ নিয়ে চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত ফেরদৌস। ফাইনালে আনসারের আফরার বিপক্ষে জয়। দর্শক, ফিরে এলাম বিরতির পর। দেশে প্রথমবারের মতো আয়োজন করা হলো একদিনের সি ফুড ওয়ার্কশপ। রাজধানীতে ঐক্য এসএমই ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজনে নাবিস্কোর আব্দুল মতিন কমপ্লেক্সে এ আয়োজন হয়। খ্যাতিমান ক্যালিনারি আর্টিস্ট হাসিনা আনসারের তত্ত্বাবধানে ওয়ার্কশপে অংশ নেন 30 শিক্ষার্থী। লাইভ কিচেনে 60টি সি ফুড রেসিপি শেখেন অংশগ্রহণকারীরা। আয়োজকরা জানান, 10টি প্রফেশনাল লাইফস্টাইল সংক্রান্ত কোর্সের মাধ্যমে প্রায় 500 দক্ষ কর্মী তৈরি করেছে প্রতিষ্ঠানটি। আয়োজনে উপস্থিত ছিলেন ঐক্য এসএমই ট্রেনিং ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশে এসেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতা, আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান গিয়াস আহমেদ। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ঢাকা 1 আসন দোহার নবাবগঞ্জের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় প্রবাসীদের ভোটের অধিকার ও জাতীয় সংসদে প্রবাসীদের জন্য 10% কোটা বরাদ্দের দাবি জানান তিনি। গাজায় ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় আরও অন্তত 91 ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে গাজায় মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বৃহস্পতিবার ইসরায়েলে পৌঁছেছেন।
হোয়াইট হাউস জানিয়েছে আজ স্টিভ উইটকফ ও মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি গাজায় খাদ্য বিতরণ কার্যক্রম পরিদর্শন করবেন। মে মাসে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত জিএইচএফ পরিচালিত ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 1000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। দিনাজপুরে খেজুর চাষ করে সফলতা পেয়েছেন ফুলবাড়ির জাকির হোসেন। 6 প্রজাতির খেজুর চাষ ও চারা বিক্রি করে 3 বছরে আয় করেছেন 25 থেকে 30 লাখ টাকা। তার এই সাফল্য দেখতে অনেকেই দূর দূরান্ত থেকে ছুটে যাচ্ছেন তার বাগানে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বাগেরহাটে হাঁটু পানি মারিয়ে ক্লাস করতে যাচ্ছে গাবতলা ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রাকৃতিক দুর্যোগ ও জোয়ারের কারণে মাসের 15 দিন পানিবন্দী থাকছে বিদ্যালয়টি। বিড়ম্বনা কাটিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে দ্রুত সংস্কারের দাবি শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের। ঊর্ধ্বতনের সাথে আলোচনার সাপেক্ষ সমাধানের আশ্বাস উপজেলা শিক্ষা কর্মকর্তার। এবারে খেলার খবর। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের 20% পাল্টা শুল্ক নির্ধারণ কূটনৈতিক বিজয় বলে প্রধান উপদেষ্টার প্রতিক্রিয়া। জুলাই সনদ নিয়ে ষড়যন্ত্র হলে জামায়াতে আবারও আন্দোলনের হুঁশিয়ারি, জুজুর ভয় দেখিয়ে বোকা বানানো যাবে না মন্তব্য। জুলাই নির্বিচারে মানুষ হত্যায় একদফা আন্দোলনের সূচনা, গণতন্ত্রহীনতায় পুঞ্জীভূত ক্ষোভের প্রকাশে ছাত্র জনতার মিছিল। পরিবেশ প্রতিবেশের উন্নয়নে কুমিল্লায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ, সবুজ বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মের প্রত্যয়। এবং থাইল্যান্ডে প্রথমবারের মতো কৃষি যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী, 35টি দেশের নির্মাতা প্রতিষ্ঠানের অংশগ্রহণ। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।